বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের 11 নম্বর ক্লাসে। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসটা একটু ইউনিক থাকবে। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ে গড় মধ্যক প্রচুরক শেষ করেছি। আহ বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্তের শ্রেণীকৃত অশ্রেণীকৃত সবগুলো আমরা শেষ করেছি। এটা বোর্ড কোর্স নিয়ে একটু আলোচনা করছি আমরা। দেখো, এখানে যে প্রশ্নটা আমি রেখেছি তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় 2019 সালে এসেছে প্রশ্নটা। লেখা আছে, নিম্নের প্রদত্ত গণসংখ্যা নির্বিসরণটির প্রচুরক নির্ণয় করো এবং লেখচিত্রের প্রচুরকের অবস্থান দেখাও। আমরা গড়মতক প্রচুরক শিখেছি, কিন্তু লেখচিত্রের মাধ্যমে প্রচুরক বা মধ্যমানের অবস্থান দেখাও, এখান থেকে দুটো কোর্সের আমাদেরকে সমাধান করতে হবে। এক হলো প্রচুরক নির্ণয় করো এবং প্রচুরকটা লেখচিত্রের মাধ্যমে দেখাও, অবস্থানটা লেখচিত্রের মাধ্যমে দেখাও, এবং মধ্যমা নির্ণয় করো এবং মধ্যমার অবস্থানটা লেখচিত্রের মাধ্যমে দেখাও। দুটো গেল। আরেকটা আছে গড় মধ্যমা কি প্রচুরকের চেয়ে প্রতিনিধিত্বশীল, এমন ধরনের কিছু অঙ্ক করতে হবে আমাদেরকে। আমরা পর্যায়ক্রমে এখনো এই অধ্যায়ে আমরা 3টা ক্লাস এখনো করব। এই অধ্যায় কমপ্লিট করতে হলে আমরা চাচ্ছি যে এমন কোনো কোর্সেন নাই যেখান থেকে আমরা করব না, মানে প্রশ্ন আসতে পারে এমন কোনো কোর্সেন আমরা রেখে যাব না। তাই আমার ক্লাস 2-5টা বেশি হোক, কোনো সমস্যা নাই। আপনাদের যেটা প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম যে একদম টোটাল বইয়ের A to Z আমরা কমপ্লিট করব, আমরা সেই ধারাবাহিকতায় এগোচ্ছি। আর আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা নতুন একটা ব্যাচ ওপেন করতে যাচ্ছি 15 তারিখ থেকে। এই 15ই আগস্টে ক্লাস শুরু হবে। যদি কারোর শুভাকাঙ্ক্ষী থাকে একটু সবাই কম বেশি রেফার করবেন, যদি ক্লাস ভালো লেগে থাকে। আর যদি ভালো না লেগে থাকে, যে আপনারা শিখতে পাচ্ছেন না, তাহলে তো রেফার করে লাভ নাই। যদি মনে হয় না আমি স্যারের কাছ থেকে শিখতে পাচ্ছি বা আমরা ফুলফিল যেটুকু আমার চাহিদা সেটুকু স্যার আমাকে দিতে পারছে এনাফ, সেখানে সেই ক্ষেত্রে আপনার যদি ভালো মনে হয় সেক্ষেত্রে রেফার করতে পারেন। আচ্ছা, এখানে কোশ্চেন আমাদের থেকে যায় যে এখানে প্রচুরক নির্ণয় তো আমরা জানি কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়, প্রচুরক নির্ণয় সূত্রগুলো জানবো। এই পেজে আমরা সমাধান করবো না, জাস্ট এটা কিভাবে করতে। আচ্ছা, মেবি নেট প্রবলেমের কারণে এটা কেটে গিয়েছিল। এখনই ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করুন প্লিজ, নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? সবাই কি জি স্যার, শুনতে শোনা পাচ্ছেন? যায়। জি অনেক স্যার। ডিসকানেক্ট হয়ে গেছিল, যার কারণে সমস্যা হয়েছে। আচ্ছা। আচ্ছা, করছেন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রস্রক নির্ণয় করো, এটা আমরা শিখেছি, কিন্তু লেখচিত্রের অবস্থান, প্রস্রকের অবস্থানটা কিভাবে দেখাবো সেটা নিয়ে একটু কথা বলবো। তো সর্বপ্রথম আমরা একটু জেনে আসবো যে প্রস্রকের নির্ণয়ের ক্ষেত্রে যে সতর্কগুলো থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, সেগুলো কি। প্রথমে এটা দেখতে হবে যে অবিন্যস্ত না বিন্যস্ত। বলছিলাম আমি যে প্রস্রক যেখানে এল এর ব্যবহার আছে সেখানে আগে সেখানে আগে খেয়াল রাখতে হবে এটা বহির্ভুক্ত না অন্তর্ভুক্ত, বলছিলাম আমি। জি স্যার, তা বলছিলেন। এই যে প্রশ্নটা আমরা দেখছি এটা কি বহির্ভুক্ত না অন্তর্ভুক্ত? বইভুক্ত স্যার। আচ্ছা, আমরা এই পেজে সমাধান করব না, আমরা পরবর্তী পেজে সমাধান করব। জাস্ট এখানে আমরা কি কি নিয়মে অ্যাপ্লাই করব সেটা আমরা লিখে রাখছি। আচ্ছা, আমরা প্রথম প্রচুরকের সূত্রটা অ্যাপ্লাই করব। প্রচুরক ইকুয়াল, কেউ কি বলতে পারবেন আপনাদের মধ্যে প্রচুরকের সূত্রটা কি? উজ্জ্বল বলতে পারবেন? জি স্যার। বলেন, আপনার দিয়ে শুরু এল করি। প্লাস এল প্লাস, ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু হ্যাঁ, ডেল্টা ওয়ান বাই বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ডেল্টা টু ইন্টু গুণ সি। ইন্টু সি। আচ্ছা, প্রচুরক করতে হলে আমাদের কয়টা জিনিস লাগে? শ্রেণী, ব্যাপ্তি, আর কি লাগে? গণসংখ্যা। গণসংখ্যা। আচ্ছা, এখন এটা যদি বহির্ভুক্ত না হয় অন্তর্ভুক্ত হতো, সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগতো? তার প্রকৃত সীমাটা বের করা লাগতো। প্রকৃত সীমাটা বের করা লাগতো। যেহেতু এখানে বহির্ভুক্ত আছে, যিনি প্রকৃত সীমা বের করা লাগবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আমার এই অঙ্কটা করার ক্ষেত্রে মনে রাখবেন যে প্রচুরক তো আমরা নির্ণয় করতে পারছি, এখন লেখ চিত্রের মাধ্যমে দেখাতে বলছি। লেখ চিত্র মাধ্যমে দুই ভাবে দেখানো যেতে পারে, আয়তলেখ দিয়েও দেখানো যেতে পারে, আবার অজীব রেখা দিয়েও দেখানো যেতে পারে। তো সাধারণত প্রচুরকে
অজীব রেখা দেখানো দেখা অজীব রেখার মাধ্যমে দেখানোর কোনো যৌক্তিকতা নাই। কারণ প্রচুরকের ক্ষেত্রে আমরা কিন্তু এক্সট্রা কোনো ঘর কাটতে চাচ্ছি না। কারণ প্রচুরকের ক্ষেত্রে এই দুটো ঘরেই আমার কিন্তু মানটা আমি বের করতে পারছি। আর আয়তলেখের ক্ষেত্রে আমার কি কি লাগে, যদি এটা আয়তলেখ দিয়ে করি তাহলে আয়তলেখ করতে হলে কি কি লাগে? দুটো জিনিস লাগে, ঠিক শ্রেণীভুক্তের আছে? গণসংখ্যা। হ্যাঁ, ক্লাস ইন্টারভ্যাল অর্থাৎ আর হলো ফ্রিকোয়েন্সি, দুটো জিনিসই লাগে। সুতরাং এর জন্য আমার এক্সট্রা কোনো ঘর কাটা লাগবে না। এখন আমি যে বললাম যে আপনার প্রচুরকের অবস্থানটা আপনি লেখচিত্রের মাধ্যমে দুই ভাবে দেখাতে পারবেন। আয়তলেখ দিয়েও দেখাতে পারবেন, আবার অজীব রেখা দিয়েও দেখাতে পারবেন। তো অজীব রেখা যদি দেখাতে চান সেক্ষেত্রে আপনার এক্সট্রা কলাম কাটা লাগবে। আছে আপনার হলো ক্রমযোজিত গণসংখ্যা, সেটা আমরা পরবর্তী অঙ্কতে দেখাবো। যে মধ্যমার মাধ্যমে প্রচুরক, মধ্যমার মাধ্যমে লেখচিত্রের অবস্থানটা দেখাও, সেটা আমরা দেখাবো। ওখানে আমরা দুইটা নিয়ম করব, আয়তলেখ দিয়েও করব, আবার অজীব রেখা দিয়েও করব। জাস্ট এই অঙ্কটার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আয়তলেখ দিয়ে করবেন আপনার, কারণ আয়তলেখটা সবচেয়ে ইজি জিনিস, ইজি পার্ট। আচ্ছা, আমরা সমাধানে যাচ্ছি। আমরা জানি প্রচুরক সমান এল প্লাস ডেল্টা 1, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণ এই সূত্রটা আমরা জানি। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, আমি নিশ্চিত হব কিভাবে? প্রচুরকের সূত্র তো আরেকটা আরেকটা আছে, 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। এখানে কি ওই সূত্রটা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনীয়তা আছে? এবার কাছে আমি জানতে চাচ্ছি, ওই সূত্রটা কি অ্যাপ্লাই করার প্রয়োজনীয়তা আছে এই অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের প্রশ্নের ক্ষেত্রে? এই কি আপনার কি জানা আছে? একটু বলবেন, কথা আপনার কি জানা আছে, থাকলে বলবেন, না হলে বলবেন না না স্যার, জাস্ট। এখানে এখানে ওইটা ব্যবহার করা তো যাবে না, এটা শ্রেণীবৃত্তের গণসংখ্যা আছে। হ্যাঁ, না, মেন হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা থাকলেও ওই নিয়মটা অ্যাপ্লাই করবেন কখন, এটা কি ক্লিয়ার করছিলাম আপনাদের? তোয়া কি ক্লিয়ার করছিলাম? তোয়া, জি স্যার, করছিলেন। তোয়া, আমি কি ক্লিয়ার করছিলাম বিষয়টা? জি স্যার। কখন ওই সূত্রটা অ্যাপ্লাই করব, কখন, কয়টা দিক দেখাইছিলাম আপনাদেরকে? যখনই সর্বাধিক গণসংখ্যাটা দুই জায়গায় থাকবে, তাই তো, একটা নিয়ম। জি স্যার। আরেকটা হলো যদি সর্বাধিক গণসংখ্যা প্রথমে থাকে, একটা একটা নিয়ম। এই দুই ক্ষেত্রে প্রচুরকের ওই সূত্রটা করতে হবে, 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। অন্যথায় যে সূত্রটা আপনারা লিখেছি এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে। আপনাকে জটিল করে ফেললাম? যদি আপনারা বলেন যে এই কথাগুলো পাওয়ার কারণে স্যার আমাদের জটিল হয়ে গেছে, সেটা ক্ষমা চেয়ে নিচ্ছেন। না স্যার, জটিল হবে কেন? না, এগুলো সতর্ক করছে আপনাদের, কারণ এই সমস্যাগুলো ফেস করে যে অনেকে বুঝতে পারে না যে স্যার কোন সূত্রটা কোথায় অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে তো মধ্যমা নেই, আছে? এখানে কি মধ্যমা আছে? মধ্যমা বের করেছি আমরা? মধ্যমা যেহেতু করছি না, সুতরাং এল এর মানটা কত হবে? কেউ বলতে পারবে উজ্জ্বল বাদে, আর কেউ বলতে পারবে উজ্জ্বল বাদে, এখানে মধ্যমা স্যার, এল এর মানটা কত মান হবে? হবে তার স্যার সর্বাধিক গণের 40 সংখ্যা। না স্যার? জি জি। 66 সন্নিম্ন সিনেমা হবে 40। আচ্ছা আচ্ছা, তুলিও বলেছে, মিজানও বলেছে। আচ্ছা, আপনারা হ্যান্ড রাইজিং করবেন, যদি কেউ জেনে থাকেন হ্যান্ড রাইজিং করবেন, তাহলে আমার অ্যান্সারটা করতে সবচেয়ে ভালো হবে। আর সবাই যদি এভাবে আনমিউট করেন তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, যেহেতু এখানে সর্বোচ্চ গণসংখ্যা হলো 66, সুতরাং সর্বোচ্চ গণসংখ্যার সর্বনিম্ন শ্রেণী, সর্বনিম্ন অর্থাৎ নিম্ন সীমা, সর্বোচ্চ গণসংখ্যার নিম্ন সীমা হলো এল এর মান, এটা হলো এল এর মান, তাই তো? আচ্ছা, তাহলে এখানে এল সমান সমান কত হচ্ছে আমাদের? 40। এই যে এল সমান সমান 40। আচ্ছা, ডেল্টা 1 বের করার নিয়ম একজন বলবেন, রেজওয়ান বলেন, ডেল্টা 1 বের করার নিয়মটা কি? রেজওয়ান অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকবেন। রেজওয়ান, ডেল্টা 1 বের করার নিয়মটা কি? রিতা বলতে পারবেন? রিতা জি স্যার। বলেন। 66 থেকে 46 মাইনাস করতে হবে, অর্থাৎ ডেল্টা 1 আর সবচেয়ে বড় ডেল্টা 2। গণসংখ্যার আগের গণসংখ্যাটা বাদ দিতে হবে, তাই তো? জি স্যার। 66 - 46, 66 - 46, তাহলে আমরা কত পাচ্ছি? 20। আচ্ছা, ডেল্টা 2, আমি আর একজনকে ধরবো, তন্নি বলো ডেল্টা 2 কিভাবে বের করবো?
ডেল্টা টু কিভাবে বের করবো? তন্নি, অ্যাক্টিভ থাকবেন, ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। ডেল্টা টু কিভাবে বের করবো? আচ্ছা, নেপাল চন্দ্র বলতে পারবেন ডেল্টা টু কিভাবে বের করবো আমরা? নেপাল চন্দ্র, যেহেতু অসুস্থ তারপরে বললাম। স্যার এ বিষয়ে আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, প্রচুরকের সূত্রটা কি বুঝেছেন এটা? প্রচুরকের সূত্র হলো এল প্লাস ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা এল, ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণ সি। এল হলো প্রচুরক শ্রেণীর মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, আর ডেল্টা ওয়ান হলো সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যা বাদ দিলে বেরোয়, আর ডেল্টা টু বেরোবে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ করলে। মনে থাকবে? 66 মাইনাস জি 42, স্যার। 66 মাইনাস 42, তাহলে অ্যান্সারটা আমরা কত পাচ্ছি? 24। 24। আর সি মানে ক্লাস ইন্টারভ্যাল, মানে শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভ্যাল। এখান থেকে এটা বাদ দেন, যে কোনো শ্রেণীতে যা, যে কোনো স্যার শ্রেণীর নিম্ন সীমা 10। থেকে তো 10, হ্যাঁ ধন্যবাদ, 10। এবার মানটা আমরা ক্যালকুলেশন করব। এল এর মান হলো 40 প্লাস ডেল্টা ওয়ান এর মান হলো 20, ডেল্টা ওয়ান এর মান 20, ডেল্টা টু এর মান হলো 24, ক্লাস ইন্টারভ্যাল হলো 10। 40 প্লাস 10, 10 দিয়ে 20 কে গুণ করলে হয় 200, আর এই দুটো যোগ করলে হচ্ছে 44। 44 প্লাস 200 ভাগ 44, 200 ভাগ 44, 4.45, আমরা নেব 4.55। তাহলে উত্তর আসছে 44.55। আচ্ছা, এখানে কে বুঝেননি একটু কথা বলেন, যে কে বুঝেননি, এমন কেউ আছে যে আপনারা বুঝেননি? আরেকটা জিনিস মনে জি রাখবেন, স্যার বুঝেছি। গত ক্লাসের অঙ্ক যারা মিস করে গেছেন, পরবর্তী ক্লাস করার আগে ওই ক্লাসে ভিডিওটা অবশ্যই রেকর্ড ক্লাসটা দেখে আসবেন, তাহলে ক্লাসগুলো করতে সুবিধা হবে, আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আচ্ছা বলেন কি বলতে চান, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না স্যার। মুসলিমা কি বুঝেছেন? মুসলিমা, মুসলিমা কি বুঝেছেন? মুসলিমা বুঝেছেন? তুলি বুঝেছেন? স্যার ও মনে হয় বুঝতেছে না আনমিউট করে কিভাবে কথা বলতে হয়। আচ্ছা, হতে পারে। আচ্ছা, তুলি বুঝেছেন? জি স্যার। আচ্ছা, আমি আবার বলছি যে প্রচুরকের সূত্র হলো প্রচুরক সমান সমান, এটা যেহেতু বিন্যস্ত উপাত্তের শ্রেণীকৃত উপাত্ত, সুতরাং প্রচুরকের সূত্র হবে এটা। আর এই ক্লাসগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে ক্লিয়ার করেছি কোন জায়গায় কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, ওগুলো দেখে আসবেন, যারা ক্লাস করেনি তারা দেখে আসবেন। প্রচুরক সমান সমান এল প্লাস ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণ সি। এল হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ সবচেয়ে যে বড় গণসংখ্যা থাকবে, সবচেয়ে যে বড় গণসংখ্যা থাকবে তার শ্রেণীর নিম্ন সীমাটা হবে এল এর মান। আর ডেল্টা ওয়ান বের করতে হবে কিভাবে? সবচেয়ে বড় গণসংখ্যাতে তার আগের গণসংখ্যা বিয়োগ করতে হবে। আর ডেল্টা টু কিভাবে বের করতে হবে? সবচেয়ে বড় গণসংখ্যাতে তার পরের গণসংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এইভাবে আমরা ডেল্টা ওয়ান ডেল্টা টু এর মান পেয়ে গেলাম। আর ক্লাস ইন্টারভাল মানে শ্রেণী ব্যবধান কত করে, জাস্ট এবারে ক্যালকুলেশনটা করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এইটুকুর ভিতরে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। ফারজানা, ইয়াসমিন, কোশ্চেন আছে কি? তন্নি, কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ওকে। এবারে এইটা, এই যে উত্তরটা যেটা হয়েছে, এটা আমরা গ্রাফ পেপারে দেখাবো, গ্রাফ পেপারে দেখাবো। আচ্ছা, আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নিচ্ছি। আচ্ছা, সবাই কি গ্রাফ দেখতে পাচ্ছেন? সবার কাছে গ্রাফ পেপার আছে? জি স্যার দেখতে জি স্যার। পাচ্ছি। আচ্ছা আচ্ছা, নিচে লেখার মতো জায়গা রাখবো আমরা, আমি এখান থেকে নিচ্ছি।
দুই পাশে দাগ কেটে নেবেন এভাবে সুন্দর করে। এটা আর প্রয়োজন নাই আমার। এটা হলো ও, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। আচ্ছা নিচে লিখতে হয়, নিচে কি লিখতে হয়? শ্রেণীব্যাপ্তি। নিচে কি লিখতে হবে? শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি শুরু হয়েছে কত থেকে? 20 থেকে, 20 থেকে 80 পর্যন্ত। আচ্ছা এইভাবে লিখবেন আরে, এবারে লিখবেন 20, 30, 40, 50, 60, 70, 80। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত। এইবার আমরা দেখব যে আমরা জানি গ্রাফ পেপারে আয়তলেখ করতে হলে, আয়তলেখ করতে হলে এই পাশে নিচে লিখতে হয় শ্রেণীব্যাপ্তি, আর লম্ব বরাবর লিখতে হলো গণসংখ্যা। তবে গণসংখ্যার হিসেবটা একটু আগে করবেন, গণসংখ্যার হিসেবটা একটু আগে করবেন এটা লেখার আগে। আচ্ছা আমরা দেখে আসি গণসংখ্যা সর্বোচ্চ কত আমাদের, সর্বোচ্চ কত উজ্জ্বল? সর্বোচ্চ গণসংখ্যা কত? 66। 66। এখন আমরা যদি 66 পাঁচ পাঁচ করে ধরি, আমরা কি কভার করতে পারবো একটু দেখবো। আমার ধরো আমি এইটুকুর ভেতরেই করবো, তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 পর্যন্ত হচ্ছে আমার। তাহলে কি আমি 5 তো করে দশ ব্যবধান নিলে কি আমরা করতে পারবো? তো 10 করে নিব। তাহলে 10 করে আমরা তারপরে গুণে নেব। 10, 20, 30, 40, 50, 60, 70। আমরা 10 করে ব্যবধান নিলে সবচেয়ে বেটার হচ্ছে। আমি বলছিলাম মনে আছে, হয় 1 করে ব্যবধান নেবেন, না হলে 5 করে, না হলে 10 করে, না হলে 20 করে, না হলে 50 করে, না হলে 100 করে। এখন আপনার গণসংখ্যার উপর ডিপেন্ড করবে যে এটার ব্যবধানটা কত নিলে আমি এই পেজে ধরাতে পারবো। আমি আবার বলছি, এই গণসংখ্যার উপর ডিপেন্ড করে দেখতে হবে যে কত করে ব্যবধান নিলে আমরা অঙ্কটা ধরাতে পারবো। তবে ওই যে 2, 3 ব্যবধানে এরকম নেবেন না, হয় 1, না হলে 5, না হলে 10, না হলে 20, না হলে 50, না হলে 100, এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন। যেহেতু আমার গ্রাফ পেপারটা ছোট করে নিয়েছি আমি, যার কারণে আমার এর মধ্যে ধরাতে হবে, এই হচ্ছে কথা। গ্রাফ পেপার একই গ্রাফ বড় কাগজেও করা যায়, আবার ছোট কাগজেও করা যায়, ব্যবধানটা কম বেশি করে নিই। তাহলে আমি 10 করে ব্যবধান নিচ্ছি। 10, 20, 30, 40, 50, 60, 70। যেহেতু আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হলো 66, সর্বোচ্চ গণসংখ্যা হলো 66। এখন তাহলে একটু তোয়া আনমিট করেন, তোয়া লাউডলি বলবেন। জি তোয়া, স্যার। তোয়া এখানে, এখানে ঘর কয়টা? এখান থেকে এই পর্যন্ত ঘর কয়টা? 5টা। 5টা। 5টা ঘরের ব্যবধান কত নিয়েছি আমি? স্যার 10 করে নিছে। তাহলে এক ঘরের মান কত করে পড়ছে? 2 করে। আচ্ছা, 10 ব্যবধান 5টা ঘর, তাহলে এক ঘরের মান 2 করে পড়ছে। এক ঘরের মান 2 করে পড়ছে, এটা মাথায় রাখবেন, এক ঘরের মান 2 করে পড়ছে। আচ্ছা এর আমরা দেখে আসি প্রথম হলো এই যে 20 থেকে 30 আছে কত? 12। আচ্ছা এবারে আমরা একটু আনমিট করতে বলবো রিতাকে। রিতা আনমিট করেন, আপনাদের এক একজনের দিয়ে একটা টাকা করাই নেব। রিতা আনমিট করেন, জি রিতা। স্যার। আচ্ছা 20 থেকে 30 এ গণসংখ্যা কত? 12। 12। আচ্ছা এ হলো 20 থেকে 30 এর ঘর, তাই না? জি স্যার। তাহলে 12 পর্যন্ত নিয়ে দিলে আমার কয় দাগে দাগ দেবো আমি? স্যার 10-এর পরে একটা ঘর নিতে হবে। হ্যাঁ, কারণ একটা ঘরে স্যার মান 6। 2 করে। এ হলো 10, হ্যাঁ আর 6 একটা ঘরে মারলে পর্যন্ত। 2 পড়বে, অর্থাৎ 12। হ্যাঁ 6 পর্যন্ত। আচ্ছা ধন্যবাদ আপনাকে। ইভা মিট করেন, ইভা, ইভা, ইভা পরের পরের গণসংখ্যা কত আছে? এটা এটা কত? 30 থেকে 40, 46 আছে স্যার। 30 থেকে 40-এ 46 আছে। আচ্ছা ওকে, তাহলে 30 থেকে 40 এইটা, এই ঘরটা, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা 46, আর 46 আমরা কিভাবে দেবো? এ হলো 40, 40 বা 46 নিতে হলে আমার কয়টা দাগ অতিক্রম করা লাগবে 40-এর পর? একটা ওই যে দাগের মান কত করে? 50-এর এক 2 আচ্ছা করে স্যার। আপনি ওপরতে আসলে হবে, নিচেতে আসলে হবে, আমি নিচেতে উঠছি। এ হলো 40, একটা দাগ জি নিলে স্যার। এ হলো 40, ভালো করে বুঝবেন।
এ হলো 40, একটা দাগ নিলে 42, আর একটা দাগ নিলে 46। তাহলে কয়টা দাগ নিব? জি স্যার, এ হলো দুইটা 40, দাগ। 42, 44, 46, তিনটা দাগ নিব, তাই তো? জি স্যার, স্যার তিনটা দাগ। আচ্ছা, যেহেতু হাত দিয়ে কাটছি, স্কেল দিয়ে কাটা উচিত ছিল আমার, তারপরে স্কেলের সময় লাগে যাবে বলে আমরা হাত দিয়ে কাটছি, সমস্যা নেই। আচ্ছা, এইবার আর একজন আনমিট করবেন, নেপাল চন্দ্র। নেপাল, জাস্ট জি স্যার। জাস্ট 1 মিনিট ওয়েট। আসসালামু আলাইকুম। কি বলছেন? কি বলছেন? আচ্ছা, নেপাল চন্দ্র, 40 থেকে 50 কত আছে? 63। 66। তাহলে 66 আপনি কি এখান থেকে মার্ক করতে পারবেন? স্যার এখানে শিখলাম তো 66 হুম। তাহলে 60, 60 ঘর সোজা করে তিন এই 60 দাগ ঘর, নিতে হবে। হ্যাঁ, এ হলো 60। কটা দাগ নেব? 3 দাগ। 3 দাগ, মানে এক দাগের মান 2 করে, তাহলে এ হলো 62, হলো 64, হলো 66। স্যার এক এক দাগের মান 2 করে কিভাবে হলো এটা এই একটু যে 5 ঘরের মাথায় ব্যবধান কত? বুঝিনি। আচ্ছা, এখান থেকে এখানে কয়টা ঘর, এখান থেকে এটা কয়টা ঘর? 5টা সম্ভবত। হ্যাঁ, 5টা ঘর। 5টা ঘরের মাথায় ব্যবধান কত নিয়েছি আমরা? ব্যবধান এই যে 10। ব্যবধান, এই যে 10, 20, কত করে ব্যবধান নিয়েছি আমরা? বাড়াইছি কত করে? 10 করে না? জি স্যার। এই যে দেখেন, 10 করে বাড়াইছি একটা ঘরের মান। এখানে ঘর আছে 5টা, তাহলে এক ঘরের মান কত করে পড়ছে? আহ, বুঝতে পারছি স্যার। আচ্ছা, মেন হচ্ছে আপনার গ্রাফের উপর ডিপেন্ড করবে, এই যে ব্যবধানটা আমরা কত নিব তার উপরে ভাগ করতে হবে, ঠিক আছে? ওই যে আমি বলছিলাম, হয় 5 করে নেবেন, হয় 1 করে নেবেন, নাহলে 5 করে নেবেন, নাহলে 10 করে নেবেন, নাহলে 20, নাহলে 50, নাহলে 100, এর মধ্যে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ হলো, এটা দাগ টেনে দেবো সুন্দর করে। ওহো, সুন্দর করে স্কেল দিয়ে টানবেন, আমি স্কেল ব্যবহার করছি না আপাতত। আচ্ছা, এরপরে একজনকে আনমিট করতে বলবো, সানজিদ। সানজিদ আনমিট করবেন, সানজিদ। সানজিদ। জি স্যার। সানজিদ, ক্লাসকে এইমাত্র আসলেন না ঘোরার থেকে ছিলেন? স্যার এখনই আসলাম স্যার। আচ্ছা, এটা কি বলতে পারবেন আপনি? না স্যার। আচ্ছা, একটু টাইম মেনটেন করবেন। আচ্ছা, মিজান আনমিট করেন, মিজান। জি স্যার বলেন। মিজান, এবার আমরা কোন ঘন্টা করবো, এটা করবো না? জি স্যার, 50 থেকে 60-এর ঘর 50 থেকে করবো। 60 কত আছে? 42 আছে। 42। আচ্ছা, 50 থেকে 60-এর ঘরে এই যে এইটা, তাহলে 42 কোথায় নেবো আমরা? 40-এর পর জি, কয়টা দাগ নেবো? 40-এর পরে এক ঘর নেবো স্যার। এক দাগ নেবো, কারণ একটা দাগের মান 2 করে। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার উজ্জ্বল কুমার। জি স্যার। এবার আমরা যাবো 60 থেকে 70। 60 থেকে 70 কত আছে? 25। 25। আচ্ছা, এই 25 আমরা কিভাবে নেবো, একটু কথা বলবেন, আমাদেরকে বুঝাবেন। 25 আমরা কিভাবে নেব? স্যার 20-এর পরে আড়াই ঘর নিব, যেহেতু এক এক হ্যাঁ, ঘরের মান 20-এর 2 ঘরে, করে। 20-এর পরে আড়াই ঘর নেবো, কারণ এক ঘরের মান 2 করে। আচ্ছা, আমরা দেখি, এ হলো 20, এ হলো 20, একটা দাগ জি নিলে স্যার। 22, আর একটা দাগ নিলে 24, আর যদি আরেকটা দাগ নিই তাহলে 26 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আছে তো 25, তাই না? স্যার 3 ঘর আর 2 ঘরের মাঝখানে নিব। আচ্ছা, আমি আবার বলবো, আমি সবাইকে বলছি, আমাদের এখানে ঘরের সংখ্যা হলো 25। তাহলে 25 আমরা কিভাবে নেব? এ দেখেন, এইটা হলো 20-এর দাগ, এই যে এটা হলো 20-এর দাগ, তাই না? একটা জি দাগ স্যার। নিলে যদি এক দাগের মান 2 করে ব্যবধান। আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এটা আমি জুম করে দিলাম। ভালো কি আরো ক্লিয়ার, ভালো বোঝা যাচ্ছে, দেখেন তো। জি স্যার, বোঝা যাচ্ছে।
এই হলো 60 থেকে 70, আছে আমার গণসংখ্যা 25। তাহলে এই হলো 20-এর দাগ, এইটা হলো 20-এর দাগ। তাহলে এক এক দাগের মান 2 করে, তাহলে 20 আর 2 22, 20 আর 2 22, 22 আর 2 24, 24 আর 2 26, কিন্তু আমার দিতে হবে তো 25। তাহলে আমরা নেবো 24 আর 26-এর মাঝখানের দাগ, এই যে মাঝখানে বরাবর নেবো। এই হলো 20, 22, 24 আর এই এক, অর্ধেক নেবেন একদম। এটা কি বুঝেছেন সবাই? এটা কি সবাই বুঝেছেন? একটু কথা বলবেন। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে একজন আনমিট করবেন, কাকে বলি? তুলি, তুলি আনমিট করেন, তুলি। জি স্যার। তুলির 70 থেকে 80-তে কত আছে? স্যার 9। আচ্ছা, এটা কিন্তু শিওর বলবেন আপনি, 9। তাহলে 9 কোথায় দেবো আমরা? স্যার এখানে ওই যে 4 নিয়ে, 4টা নিয়ে ঘর নিয়ে ওই যে আরেকটা ঘরের অর্ধেক নিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি নিচের থেকে উঠছেন। আচ্ছা, 2 এলো, 2, 4, 6, 8 আর হাফ, তাহলে 9 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। অথবা 10 থেকে হাফ ঘর নিচে লাভলে হয়ে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এটা তো আয়তের লেখ বুঝলাম আমরা, না? জি স্যার। সবাই কি বুঝেছেন আয়তের লেখটা? সবাই কি বুঝেছেন? একটু কথা বলবেন। জি স্যার। জি স্যার বুঝেছি। আচ্ছা, জি এই স্যার। প্রশ্নের অবস্থানটা কিভাবে দেখাবো, এইটা হলো বিষয়, তাই তো? প্রশ্নকের অবস্থানটা আমরা কিভাবে দেখাবো, এটা হলো আমাদের বিষয়। আচ্ছা, এখানে ছিল ওয়াই, এটা ছিল এক্স, এতটা লাগছে না আমার, এখানে দিলাম, হ্যাঁ, এতটা লাগছে না। আচ্ছা, সবচেয়ে বড় গণসংখ্যা আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে লম্বা খুঁটি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটা না সবচেয়ে লম্বা, এর মধ্যে সবচেয়ে লম্বা কোনটা, এটা তো? জি। আচ্ছা, এইভাবে স্কেল ধরবেন, স্কেলটা সুন্দর করে এই কোণার থেকে এই পরবর্তী খুঁটি কই, এইটা না? এ হলো সবচেয়ে বড়, আর তার পাশের খুঁটি এটা তো নাকি? সবচেয়ে বড় খুঁটির আগের খুঁটি কোনটা, এটা তো? জি স্যার। তাহলে এই কোণার থেকে এই কোণা পর্যন্ত আনবেন। কোথার থেকে? একদম ওই কোণার থেকে এই কোণা পর্যন্ত টানবেন। এই যে টেনেছি, দেখেন তো, সবাই কি বুঝতে পারছেন? কোথা জি থেকে স্যার, টানতে হবে? বোঝা যাচ্ছে। এই কোণা থেকে তার পরের খুঁটির কোণা পর্যন্ত। আচ্ছা, এইবার এই পাশে যখন টানি, এর পরের খুঁটি কোনটা, এটা তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে কোণাটা ঠিক করে নেব আমরা। এই কোণা থেকে পরের পরের কোণা পর্যন্ত। হাতে অ্যাকুরেট হয় না ভেবে আপনার, যেহেতু ভেবে দেখেন। আচ্ছা, এখানে একটা সেট তৈরি হয়েছে, দেখেন তো। হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, এই সেট থেকে একদম সেট সোজা করে টেনে দেবেন। আমার একটু সরে গেল, একদম সেটটা ঠিক করবেন, একদম সোজা করে নেবেন। এখানে দেখেন একটা সেট তৈরি হয়েছে এখানে, দাগটা দিয়েছি, দেখেন তো, একটা সেটের দাগ দিয়েছি না? জি স্যার। আচ্ছা, এখান থেকে আমরা আসি। এই দাগের থেকে ভালো করে বলছেন, ধরো এই দাগের থেকে এখানে, এখানে কয়টা ঘর আছে বলেন তো? 5টা। এই দাগ থেকে এই দাগের মধ্যে কয়টা ঘর আছে? 5টা। জি স্যার। তাহলে এখানে ব্যবধান কত করে? 10। এখানে ব্যবধান 10 করে, তাহলে এক ঘরের মান কত করে? 2 করে স্যার। 2 করে। একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এই যে, তাহলে এ হলো 40, তাই না উজ্জ্বল? এটা হলো কি জি স্যার। 40-এর দাগ। 40। এরপরের দাগ কত? 42। 42। তারপরের দাগ গেলে কত? 44। 44। তার একটুখানি আমাদের কম আছে, মানে 45 ধরতে পারি, জি তাই স্যার। তো? 45। জি স্যার, 45-এর 45 কাছাকাছি। একটু কম আছে, 45 একটু কম জি আছে। স্যার। আমাদের উত্তর কত? আমাদের উত্তর কত? 44.55। 44.55। তাহলে 5 5। উত্তর কি আমাদের ম্যাচিং হয়েছে? জি স্যার, ঠিক হয়েছে। এটা আমাদের কি 45-এর থেকে কম হয়েছে না? এটা কি দেখেন তো, এ হলো 40-এর দাগ, আমি আবার কি বোঝাচ্ছি, কিন্তু এ হলো 40-এর দাগ, যেহেতু ব্যবধান 2 করে। এমনি শ্রেণীব্যাপ্তি তো 2 ব্যবধান, গণসংখ্যায় 2 ব্যবধান, মানে 2 ব্যবধান মানে একটা ঘরের মান 2 করে। তাহলে এ হলো 40-এর দাগ, আর একটা দাগ নিলে 42, আর একটা দাগ নিলে 44, আর একটা দাগ নিলে 46 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হয়েছে, দেখেন,
যে 45-এরও 44 কম পয়েন্ট। আছে, অর্থাৎ এটা আমি সুন্দর করে লিখে দেবেন 44.55 পাঁচ পাঁচ। এবার লিখে দেবেন। হ্যাঁ চাচা ক্লাসে আছে, আমি চাচা একটু ক্লাসে আছি, ক্লাসে ফিরে বেরিয়ে এসেছি, কথা বলছি। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পারছেন? কোশ্চেন আছে আপনাদের কারোর? একটু জি কথা স্যার, বলবেন। বুঝেছি। বুঝতে পারছি। কারোর কোশ্চেন থাকলে বলতে পারেন, কারোর কোশ্চেন থাকলে বলবেন। বলেন কে বুঝেননি, আমি তাকে বোঝাবো। বলেন কে বুঝেননি, একটু কথা বলেন। যদি কোশ্চেন থাকে কথা। ইভা কি বুঝেছেন? ইভা, ইভা জি বুঝেছেন স্যার কথা? বুঝছি। জি স্যার, বুঝেছেন, ক্লিয়ার বুঝেছেন? একদম বুঝছি। আচ্ছা, ফারজানা, জি স্যার। নেপাল চন্দ্র। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দু একটা দেখেন, এখান তো বুঝছেন। দু একটা হোমওয়ার্ক দিলে আপনারা আরো ক্লিয়ার হবেন, ঠিক আছে? আচ্ছা তোয়া ক্লিয়ার হয়েছেন? তোয়া, রিতা, রেজওয়ান, তন্নি। স্যার বুঝতে পারছি। স্যার। আচ্ছা মিজান, তুলি, উজ্জ্বল। জি স্যার। জি স্যার, স্যার। ওকে, বুঝেছি। আচ্ছা কেউ কিছু জানতে চান একটু বলেন তো, কেউ কিছু জানতে চান কিনা? কোনো ডাউট থাকলে ক্লিয়ার করবো আমি। যাক আলহামদুলিল্লাহ, কারোর কোনো সমস্যা নাই। আর একটু স্ক্রিনশট দিতাম। হ্যাঁ স্ক্রিনশট তো দেবেন, এখন আমার কাজ শেষ হয়নি। স্ক্রিনশট দেবেন অবশ্যই। আচ্ছা নিচে লিখতে হবে কি, শ্রেণী ব্যাপ্তি, লিখে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবেন। আর এভাবে সে লিখবেন গণসংখ্যা, লিখে এবার তীর চিহ্ন দিয়ে দেবেন। আর এখানে লিখবেন ও এক্স অক্ষে 5 বর্গ ঘর সমান 10 একক, ব্যবধান 10 করে তাই 10 একক। ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান, এখানেও 10 একক লিখবেন আপনারা। এবার লিখবেন, ডট ডট দিবেন, হ্যাঁ এবার লিখবেন। আচ্ছা স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দিছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা এর আগে একটা স্ক্রিনশট দেন, এরকম উত্তরের সাথে ম্যাচিং হবে কিন্তু। এটাও স্ক্রিনশট দেন। জি স্যার। ওকে। স্যার আমি আয়তলেখটা নিতে পারিনি স্ক্রিনশট। আচ্ছা অবশ্যই দিচ্ছি, এটা দেন, এটা দেন। স্যার এখানে একটু কথা ছিল আমার। অবশ্যই অবশ্যই বলেন, কি জানতে চান? বলছি স্যার, এখানে যদি অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে, তো হুম। সেই ক্ষেত্রে স্যার এখানে একটা ঘর বেশি হবে ওই এই প্রকৃত সীমা, রিয়েল ক্লাস। প্রকৃত হ্যাঁ সীমা। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। স্যার ওই যে আর দুইটা আপনার ওই যে আর যে সূত্রটা, ওইটা হ্যাঁ। আপনার যদি ডাবল থাকে, পরিপূরক ডাবল থাকে বা মানে পরিপূরক সবচেয়ে ওই বড় জনসংখ্যা যদি ডাবল মানে একাধিক বার থাকে, সেই ক্ষেত্রে ওই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আর প্রথমে থাকলেও ওই সূত্রটা অ্যাপ্লাই হ্যাঁ ওই করতে সূত্রে হবে। অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। এটা গত ঠিক ক্লাসে আছে ক্লিয়ার স্যার। করেছি কিন্তু আমরা, করেছি না? হ্যাঁ 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 স্যার। আচ্ছা আমার মনে হয় না আমি যেটা বোঝাচ্ছি এটা আপনাদের সমস্যা থাকার কথা। আচ্ছা এটা না স্ক্রিনশট স্যার, তাহলে এটা অনেক ভালো বুঝছি আলহামদুলিল্লাহ। দিছেন, স্ক্রিনশট দিছেন? আচ্ছা জি আমরা, স্যার। জি আমি একটু স্যার কথা দিছি। বলি। আচ্ছা মেন হচ্ছে এখন থেকে এই অধ্যায়ে যতগুলো ক্লাস করাবো সব ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, কারণ সবগুলোই বোর্ড কোশ্চেনের আলোকে করাবো, ঠিক আছে? এটাও কিন্তু একটা বোর্ড কোশ্চেন 2019 সালে পড়েছে। সুতরাং বোর্ড কোশ্চেন গুলো আপনারা করতে থাকবেন। আমি আর যেদিন শেষ করার আগে বলে দেবো যে সবগুলো বোর্ড কোশ্চেন আপনারা দেখবেন, যেটা সমস্যা সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা আগামী স্যার আমার ক্লাসে একটা আমরা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে আমরা আয়তলেখটা করলাম, এটা কি ডেসক্রাইব করা লাগবে আলাদা করে পিছে, মানে ওই হ্যাঁ হ্যাঁ আয়তলেখের ডেসক্রাইব পিছনে? তো করতে হবে, মানে বর্ণনা লিখতে হবে খাতায়। মনে করেন সে আমার এখানে অঙ্ক শেষ, তাই না? জি স্যার। এখন ওর খাতার ওই নিচে লিখবেন, এই কথাটা লিখবেন, ওএক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি কি লিখবেন? এই জাস্ট এইটা কি করেছেন এটা বর্ণনাটা লিখবেন। ওএক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি ও ও ওয়াই অক্ষে গণসংখ্যা ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। ওএক্স অক্ষে 5 বর্গ সমান 10 একক এবং ওয়াই অক্ষে 5 বর্গ সমান 10 একক। এই জাস্ট এইটুকু লিখে এই গ্রাফটা করে ওখানে
পিন মেরে রেখে দেবেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, বুঝছি। মানে চারটে কাজ বলবেন, যে এখানে কি করছেন, এখানে কি করছেন, এর ব্যবধানটা এককটা কত, জাস্ট এই চারটে লাইন অ্যাড করবেন, মনে থাকবে? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা। আর আজকে যে অঙ্কটা দিব, প্রশ্নে যাই থাক, সারণীতে যাই লেখা থাক, শুধুমাত্র প্রশ্ন করবেন এবং তার অবস্থানটা প্রশ্নকে লেখচিত্রের মাধ্যমে দেখাবেন। আজকে যে অঙ্কই দিই না কেন, মনে থাকবে হোমওয়ার্ক এটা। আমি ঠিক কিছু আছে ছবি স্যার। তুলে দিচ্ছি, আপনার বেশি বেশি করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে সমস্যাটা ফেস করতে পারবেন। আমি আবার বারবারই বলছি, যদি আপনারা প্র্যাকটিস করেন সমস্যাটা ফেস করতে পারবেন, সেগুলো আমার কাছ থেকে জানতে পারবেন আপনারা। মিজান বলেন। স্যার এই যে ও এক্স অক্ষে 5 বর্গগড় সমান সমান 10 একক, এগুলো এইটাকে গ্রাফে লিখবো না খাতার পেজে না, লিখবো? এইটুক তো গ্রাফে লিখবেনই, আর খাতায়ও লিখবেন, যেটুকু মুখে বললাম। চারটে লাইন জি লিখবেন স্যার, খাতায়, বুঝতে পারি। অঙ্ক করার পর চারটে লাইন খাতায় লিখবেন। ও এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি, ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। ও এক্স অক্ষে 5 বর্গ সমান 10 একক এবং ও ওয়াই অক্ষে 5 বর্গ সমান 10 একক ধরে আয়তলেখ অঙ্কন করি বা করলাম। ঠিক আছে, এটা লিখে এই গ্রাফটা করে স্টাপলিং করবেন। জি স্যার, বুঝতে পারি। আচ্ছা আচ্ছা। তাহলে আজকে কারোর কথা আর কি আছে, থাকলে বলেন। আচ্ছা, আহ, এই ক্লাসে যারা গোড়াতে ক্লাস করেনি, কে কে একটু কথা বলবেন, তার একটা আমি সুযোগ স্যার। দিন। ইভা। আচ্ছা, ইভার ওই ক্লাসগুলো কি সমস্যা আছে যেগুলো করেননি? আমি তাও করবো স্যার একটু। আচ্ছা, তাহলে আপনাকে 15 তারিখে আমরা নতুন যে ব্যাচ নিচ্ছি, ওই ব্যাচে আমি যে কটা অধ্যায় আপনার গ্যাপ আছে, ওই কটা অধ্যায়ের জন্য আপনাকে ইনক্লুড করবো এখানে। ঠিক আছে? আর কে? ঠিক আর আছে কে? স্যার। নেপাল চন্দ্র না? দুইজন? আর আমার একটা ক্লাস করা লাগবে কোনটা, কোন চ্যাপ্টার? স্যার, প্রথম চ্যাপ্টারের, আচ্ছা দ্বিতীয় ঠিক আছে। চ্যাপ্টারের ওই যে আচ্ছা, উপাত্ত। আমি 15 তারিখে আসার আগে আপনাদেরকে আমি নক দিব, গ্রুপে বলে দেব। সেইগুলো আমরা ক্লাসের গ্রুপে অ্যাড করবো না, কিন্তু ক্লাসের লিঙ্কটার অনুমতি দিয়ে দেবো। ঠিক আছে?